এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, ৩ আগস্ট ইতিহাসের এক মাইল ফলকের দিন আজ। ২০২৪ সালের এই দিনে শেখ হাসিনাকে বিতাড়নের জন্য এক দফা কর্মসূচি ঘোষণা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেনাবাহিনীও এই দিন সিদ্ধান্ত নেয় যে তারা দেশের ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেবে না। এমন প্রেক্ষাপটে কিভাবে শেখ হাসিনার বিদায় ঘণ্টা বেজে উঠেছিল তা নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ এবং সাংবাদিক ও বিশ্লেষক শাহেদ আলম। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি সংলাপ প্রতিদিনে। আমি আবু রুশদকে দিয়ে শুরু করতে চাই। আজকে আগস্টের ৩, অর্থাৎ ৩৬শে জুলাইয়ের ৩৪তম দিন। আজকে জুলাই আমাদের কিভাবে হলো, যদি একটু প্রেক্ষাপটটা বলেন। জুলাই কিভাবে হলো এটা তো আর ব্যাখ্যা করার কি কোনো বিষয় নেই। প্রেক্ষাপটটা জানতে চাচ্ছি। প্রেক্ষাপট আপনি যেটা বলছিলেন আর কি, যে এই দিনে এসে আপনার জিনিসগুলো এক দফায় টার্ন নিল কিভাবে, বা আমি বেশি হাইলাইট করতে চাই যে সশস্ত্র বাহিনীর অবস্থানটাকে। তার কারণ এইটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। আমাদের মতো দেশ বা এরকম অন্যান্য দেশে সশস্ত্র বাহিনীর সমর্থন ছাড়া বা সশস্ত্র বাহিনীকে ছাড়া আসলে এই পর্যায়ে কিছু করা সম্ভব হয় না। ফাইনাল অর্জনটা হ্যাঁ, সেদিকে যাওয়া সম্ভব হয় না। আপনি যদি আমাদের সেই ৯০-এর গণ আন্দোলন দেখেন, এর পরবর্তী যে অন্যান্য বিষয়গুলো, গণতান্ত্রিক যে আমাদের যাত্রা ছিল, সবগুলোতে আমাদের সশস্ত্র বাহিনীর একটা ভূমিকা কিন্তু ছিল। আবার আমাদের এটা কিছুটা কলঙ্কিত হয়েছিল যে 1/11-এ সেটা কতিপয় কর্মকর্তার জন্য আমাদের সশস্ত্র বাহিনীর গায়ে একটি দাগ লেগেছিল, যার জন্য আমাদেরকে দেখা গেছে যে ১৭ বছরের মতো আমাদেরকে সাফার করতে হয়েছে। এখন বাংলাদেশে এই যে একটা এত বড় আন্দোলন হলো, আমি প্রথমেই শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের মাগফেরাত কামনা করছি। যারা আহত হয়েছেন, দেখেন শত শত মানুষ চোখ হারিয়েছেন, বিভিন্ন অঙ্গ হারিয়েছেন, তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। এবং আমি এখানে শুরু করার আগে সেদিন ৩ আগস্ট সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনার সকল অফিসার এবং সৈনিকদের উদ্দেশ্যে যে একটা সুন্দর আইয়ুব বাচ্চুর একটি গানের কলি বলেছিলেন, সেটাকে আগে বলি। আর বেশি কাদালে উড়াল দেব আকাশে। আপনি এই কথাটার মাধ্যমেই তো বোঝা যায় যে সেদিন আপনার আমাদের সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনী কি পদক্ষেপ নিয়েছিল। এটা কি সত্যি সত্যি ঘটেছিল? এই গানটা কি সত্যি সত্যি উচ্চারিত হয়েছিল? যে এই গানের এই অংশটা উনি বলেছিলেন, সেনাপ্রধান বলেছিলেন অফিসারদের সামনে। কি জানতে পেরেছিলেন? একটা প্রশ্নের উত্তরে, একজন অফিসারের প্রশ্নের উত্তরে এটা উনি বলছিলেন। আর সেনাবাহিনীর ব্যাপারটা আপনি লক্ষ্য করবেন যে সেনাবাহিনী কিন্তু পুলিশের মতো ওরকম ভাবে আপনার মানুষের প্রতি, জনগণের প্রতি বা আন্দোলনকারীদের প্রতি প্রথম থেকেই কিন্তু সহিংস ছিল না। তারা কিন্তু সেই ভূমিকা রাখেনি। তারা চেষ্টা করছিল অবস্থা বোঝার জন্য। তার কারণ একটা রেপ্রেসিভ রেজিম বা ফ্যাসিস্ট একটা সরকারে আপনার সকল অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন এগুলো কিন্তু আস্তে আস্তে পলিউটেড হয় এবং রাজনৈতিক ক্যাডারে পরিণত হয়। আপনি যদি লিবিয়া দেখেন, আপনি উত্তর কোরিয়া দেখেন, বেলারুশ দেখেন, এই সমস্ত দেশে কি হয়েছে, বা ভেনেজুয়েলা দেখেন, এই সমস্ত দেশে সবসময় দেখা গেছে যে গোয়েন্দা সংস্থা, আপনার পুলিশ, সশস্ত্র বাহিনী, এরা সবসময় সেই শাসকের কাছ থেকে সুবিধা নেয়, তাদের পদলেহন করে, যত্রতত্র গুম খুন করে এবং আন্দোলনের সময় জনগণের বিরুদ্ধে যায়। যেমন বেলারুশে আপনার হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে তাদের দেশের সশস্ত্র বাহিনী। আপনি এমনকি মিশরের কথাই ধরেন, সেখানে একটি গণতান্ত্রিক সরকারকে সে দেশের সেনাবাহিনী উৎখাত করেছে, জনগণকে হত্যা করেছে। আপনার লিবিয়াতেও এই ধরনের অনেক ঘটনা ঘটেছে, ভেনেজুয়েলা এটা অহরহ ঘটেছে। এখন একটু কমেছে তাদের ওখানে, কিন্তু বাংলাদেশের আপনার সেনাবাহিনীর ইতিহাস কিন্তু অন্যরকম। এই যে 15টা বছর তারা আওয়ামী লীগের অধীনে থাকলো, এখানে অনেক কিছু হয়েছে। আপনারা হয়তো এর মধ্যে দেখেছেন যে আমাদের অনেক অফিসার তারা রাজনৈতিক কারণে, ক্যাডারবাজি করার কারণে গুম খুনে অংশগ্রহণ করেছে। এগুলো এখন নাম আস্তে আস্তে আসছে বা জনগণ জানে। কিন্তু একটা ইনস্টিটিউট হিসেবে সশস্ত্র বাহিনী এই আন্দোলনের সময় টার্নিং পয়েন্টে তারা কিন্তু একটা মুখ্য ভূমিকা পালন করেছে। আমাদের সিনিয়র অফিসাররা, সেনা প্রধান সহ, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান সহ, এনারা কিন্তু তারা জনগণের পালসটাকে কিন্তু তারা বুঝতে পেরেছিল। বিশেষ করে এই আন্দোলনে আমি নিজে জানি, আমি যেহেতু সেনাবাহিনীতে ছিলাম এবং এই 3 বাহিনী প্রধান যখন ছিলেন, এরা 3জনই আমার কোর্সমেট আর কি।
তো সুতরাং আমি যতটুকু মানে দেখছিলাম বা জানতে পারছিলাম, তাতে আমি দেখেছি যে আমাদের জুনিয়র অফিসাররা বা সৈনিকরা যারা মাঠে ছিল তারা কিন্তু জনগণের বিরুদ্ধে ভাবে যায়নি। অনেক জায়গাতে অনেক অফিসার, অনেক সৈনিক আপনার আন্দোলনকারীদেরকে বিভিন্নভাবে সহায়তা করেছে। এটা আপনি খোঁজ নিলেই জানতে পারবেন। হ্যাঁ, গোপনে করেছে বা অন্যভাবে করেছে, এগুলো করেছে, সহায়তা করেছে। আপনার ৩ তারিখের পরে যেটা মানে দেখার বিষয়, যে যখন এই মানে কনফারেন্সটা হলো, যে সকল মানে অফিসার এবং সৈনিকদের সাথে যে সেনাপ্রধানের যে কনফারেন্স, এটা কি দরবার ৩ তারিখে? দরবার বলে, হ্যাঁ, এটাকে আমাদের সেনাবাহিনীর ভাষায় দরবার বলে। এখানে ঢাকার বাইরেও যত আপনার আমাদের মানে ডিভিশন ছিল বা অবকাঠামো যারা ছিল, সেখানকার অফিসাররা অনলাইনে যুক্ত হয়েছিলেন। সেখানে কিন্তু একটা মোটামুটি এই জিনিসগুলার একটা মানে ইয়ের মধ্যে আসে, একটা স্ট্রিমলাইনে আসে। তখন কিন্তু আমরা বুঝতে পারি, এবং আমি খবর পাচ্ছিলাম আমরা, যে হ্যাঁ, এরা মানে আমাদের সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী এরা আর কখনো জনগণের বিরুদ্ধে যাবে না, এবং এটার একটা লজিক্যাল পরিণতি, মানে একটা এন্ডিংয়ে তারা যেতে চায়, যে এখন একটা এটা সমাধান হোক। সেটা কিন্তু ডিসাইডেড ছিল। এর সাথে তখন আপনার ধরেন অন্যান্য যে আনুষঙ্গিক চাপগুলোও তারা বুঝতে পারছিল যে এখানে যদি এই পরিবর্তনটায় তারা জনগণের বিরুদ্ধে যায়, তাতে দেশের তো ক্ষতি হবে, সশস্ত্র বাহিনীরও কিন্তু তখন বিরাট ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। আন্তর্জাতিক পর্যায়ে বলেন, আমাদের দেশেও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত আমি হতে যদি পারত। আপনাকে একটু ইনপুট দিতে চাই, সেখানে কোনো জায়গায় ইউএন লেখা সেনাবাহিনীর যে গাড়ি, সেই গাড়ির ব্যবহার নিয়েও কিন্তু তখন আন্তর্জাতিক গণমাধ্যমে সমালোচনা হচ্ছিল। সেটাও কি সেনাবাহিনীকে এই জনগণের পক্ষে দাঁড়ানোর জন্য একটা ক্ষেত্র তৈরি করে কিনা? আপনি যেটা বলতে চাচ্ছেন, দেখেন, তখন সেনাবাহিনীর এই ইউএন লেখা গাড়িগুলা, আমাদের এই গাড়িগুলা হয় কি, আমাদের ক্যান্টনমেন্টে বিভিন্ন এক জায়গায় থাকে, বিশেষ করে 46 ব্রিগেডের ওখানে থাকে। তো এইগুলাকে ওই যে আবার যখন আমাদের সৈন্যরা বিদেশে যায়, তখন সেখানে পাঠানো হয়, আবার কিছু আসে, এরকমভাবে থাকে। তা তখন যে কমান্ডার ছিল, মানে তারা সবাই তখন কিরকম কি অবস্থায় ছিল আপনি বলেন? তারা তো বিগত সরকারের নিয়োগ করা অনেকেই ওরকম ধরনের ছিল। তারা এই ইউএন লেখা গাড়িগুলোকে আপনার সেখানে মানে গাড়ি না তো, এপিসি, আর্মার্ড পার্সোনাল কেরিয়ার, এই সাজোয়া যানগুলোকে পাঠিয়েছে। এগুলো যখন আপনার দেখা গেল যে ইউএন বা অন্যরা রিয়েক্ট করছে, এই জিনিসগুলো একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তারপরে একটা চাপও এসেছিল এরকম আর কি। তো তখন এগুলো তো আপনার একটা অবশ্যই প্রপোনেন্ট হিসেবে কাজ করেছে। কিন্তু আরেকটা জিনিস যেটা আমাদের এই জুলাই আন্দোলনে কেউ স্মরণ করছে না, সেটা হচ্ছে আমাদের অবসরপ্রাপ্ত সামরিক অফিসাররা। রাওয়া ক্লাব, আপনার শুধু রাওয়া ক্লাব না, আপনার প্রত্যেকটা ডিওএইচএসে আমাদের দেশের যেখানেই তারা ছিলেন, আমি নিজে সাক্ষী, আমাদের বেশিরভাগ সামরিক অফিসার জীবনের ঝুঁকি নিয়ে। তার কারণ আপনাদের জানা দরকার যে একজন সেনাবাহিনী কর্মকর্তা অবসর গ্রহণের পরেও মৃত্যু পর্যন্ত সেনা আইনের অধীনে থাকেন, তাকে কিন্তু সেনা আইনে বিচার করা যায়। এর ঝুঁকি মানে বিভিন্ন হুমকি মানে আপনি পাশ কাটিয়ে তারা রাস্তায় নেমেছিলেন, এমনকি তাদের সন্তান স্ত্রীদেরকে সাথে নিয়ে মিছিল করেছেন। মানে আপনার ইসিবি চত্বরে সে মিছিল করেছেন। এরপরে আমাদের অনেক সিনিয়র অফিসাররা, যারা আমাদের শ্রদ্ধেয় সিনিয়র অফিসার, বিভিন্ন অনেক মুক্তিযোদ্ধা যারা ছিলেন, জেনারেল ছিলেন, ব্রিগেডিয়ার, ওনারা আপনার আমাদের রাওয়া ক্লাবে এসে সংবাদ সম্মেলন করেছিলেন। এগুলো কিন্তু অনেক বড় বিষয়। যখন 90 সালে এরশাদের পতন হয়, এভাবে কিন্তু সিনিয়র অফিসাররা বেঁকে বসছিলেন, অন্যান্য অফিসাররা বেঁকে বসছিলেন। এই ঘটনাটায় তখন তো ওরকম রক্তপাত হয়নি 90-তে। এই রক্তপাতের মধ্যে আমাদের সেনা অফিসাররা এগুলো নিতে পারছিল না। তাদের কথা ছিল যে আমরা জনগণের বিরুদ্ধে তো সেনাবাহিনী না, বাংলাদেশের সেনাবাহিনী কখনো জনগণের বিরুদ্ধে যেতে পারে না, জনগণের বুকে গুলি চালাতে পারে না, একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান। এনাফ ইজ এনাফ, এখন এটা সমাধান হতে হবে। তো তখন আপনার সেই জেনারেল নুরুদ্দিন বলেন, জেনারেল ইকবাল করিম ভুইয়া, জেনারেল জামিল ডি হাসান, জেনারেল ইমামুজ্জামান, এরকম সব সিনিয়র অফিসাররা তখন জড়ো হয়েছিলেন। আমারই অনেক বন্ধুবান্ধব যারা অবসরপ্রাপ্ত, তারা আপনার মিরপুর ডিওএইচএসে, আপনার বারিধারা ডিওএইচএসে যারা থাকতেন, তারা মিছিল করেছেন, তারা ওইখানে রুখে দাঁড়িয়েছেন অনেক কিছু, তখনকার প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দিকে। তখন ডিবি অনেক ডিস্টার্ব করার চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই কিছু হয়নি। তা আমি বলবো যে বাংলাদেশ সেনাবাহিনী, আপনি সমালোচনা করতে পারেন, আপনার সমালোচনা করার অধিকার সকলেরই আছে, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী ঐতিহাসিকভাবে যে ভূমিকাটা পালন করেছে, সে সময়ে এটা জুলাই আন্দোলনকে একটা সফল পরিণতির দিকে নিয়ে যায়। যদি তখন তা না করত, অনেক বেশি রক্তপাত হওয়ার সম্ভাবনা ছিল, একটা গৃহযুদ্ধ লাগার সম্ভাবনা ছিল, এবং এতে আমাদের সশস্ত্র বাহিনীর ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। এটা আমাদের মনে রাখতে হবে। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু শাহেদ আলম আপনার কাছে যাই, আপনার কাছে জানতে চাই যে আপনি এবং আপনারা যারা দেশের বাহিরে ছিলেন, তারা দীর্ঘদিন ধরে হাসিনার গুম, খুন, বিনা ভোটের নির্বাচন, রাতের নির্বাচন, দামি নির্বাচনের বিরুদ্ধে আপনারা একের পর এক কথা বলে গেছেন।
জুলাই আন্দোলনের পক্ষে আপনাদের একটা বিশাল ভূমিকা ছিল। সেই দিক থেকে জুলাইয়ের শেষ দিকে, আগস্টের প্রথম দিকে, 1-2 তারিখে আপনারা আপনাদের অবস্থান থেকে কি তথ্য পাচ্ছিলেন? দেখুন, রুশ ভাই যেটা বললো, সেনাবাহিনীর এই যে গুলি করবে না শব্দটার যে ইমপ্লিকেশন আমাদের এই ন্যাশনাল মুভমেন্টে ছিল, এটা ট্রিমেন্ডাস একটা টার্নিং ব্যাক। কিন্তু ইন্টারেস্টিংলি এই শব্দটা কিন্তু আপনারা গণমাধ্যমকেও বলেন নাই। এখানে কোনো গণমাধ্যমে রিপোর্ট হয় নাই যে দরবারে সিদ্ধান্ত হয়েছে আর্মি গুলি করবে না। আবার আমরা অথেন্টিক সোর্সও পাচ্ছিলাম না। এই তো আমি ওই জায়গার কাহিনীটা বলছি। ওই রাতটুকু ছিল আমাদের যারা অ্যাক্টিভিজম করি তাদের জীবনের সবচেয়ে বড় একটা ঝুঁকিপূর্ণ রাত। এই কারণে আমরা দেখতে পাচ্ছি সমস্ত দিক দিয়ে এইটি চূড়ান্ত গণঅভ্যুত্থানের চূড়ান্ত প্রুফ। কিন্তু গণঅভ্যুত্থান দমন করার জন্য এর আগে তো তিয়েনানমেন স্কোয়ারে হয়েছে 10,000 মনে হয় না, হ্যাঁ 10,000-এর মতো 10,000 মানুষকে স্পটে মেরে ফেলা হয়েছে, কারণ আর্মি তারা আর করতে চায় নাই। ওই জায়গায় আজকে যখন সেনাবাহিনী ওয়াকারকে নিয়ে মানুষ কুরুচিপূর্ণ কথা বলে, তার প্রতি আমি জানি না পরবর্তীতে উনি কি করবেন, কিন্তু তার প্রতি আমাদের গ্র্যাটিটিউডসটা ওই লেভেলে আমি অন্তত সবসময় প্রকাশ করেছি এই কারণে যে ওই যে দরবারে মিটিং হলো ওই সময় তিনি কয়েকদিন আগে অ্যাপয়েন্টমেন্ট হয়েছেন। এখন এটা স্পর্শকাতর, তবু আমি বলি শেখ হাসিনার আমলে একজন সেনাপ্রধান নিয়োগ পাচ্ছেন, উনি আওয়ামী সমর্থিত, এমনকি ভারতীয় ইন্টেলিজেন্স রড আস্থাভাজন, এটাই স্বাভাবিক, এমন না যে এর বাইরে হওয়ার কথা। আপনার মানে এই মানে আমরা যেটা বলে থাকি যে তার বিরুদ্ধে যে ননস্টপ প্রপাগান্ডা হয়েছে, তো এখন কিন্তু ওই সময় উনি যেই সিদ্ধান্ত নিয়েছেন, উনি তো হাজার হাজার ছাত্র জনতার প্রাণ বাঁচিয়ে দিয়েছেন, রাইট? এমনকি ওনার পরেও, এটার পরেও 5 তারিখের পরেও ওনার রোল খুবই স্ট্রিক্ট স্টিল নাও টুডে। উনি না থাকলে আমি তো মনে করি যে এই ইলেকশনটা আমরা করতে পারতাম না। আমি বলছি ওই দিনের কথা, যেই দিন আমরা আমাদের অলরেডি ধরেন কয়েক 250, 300, 400-র মতো প্রাণহানি ঘটে গিয়েছে। এখন পরের দিন আরো অন্তত কয়েক হাজার প্রাণহানির জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি যে আমাদের প্রাণ যাবে। আমি আর মনে হয়েছে আমি আলোচনা করছিলাম যে প্রাণহানি এখনো শেষ হয় নাই, প্রস্তুতি নিন। কারণ হলো যে আর্মি এখন শেখ হাসিনা সব অস্ত্র ফেল করেছে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ফেল করেছে, পুলিশ ফেল করেছে, র্যাব ফেল করেছে, আর্মি হচ্ছে সর্বশেষ খুঁটি। এখন আর্মিও যদি নিরস্ত্র মানুষের উপর গুলি চালায় তাহলে তো অগণিত মানুষ মরবে। সেই সময় অগণিত মানুষ যেন আর্মির গুলিকে ভয় না পায়, বরং আস্থায় নিতে পারে, ওই জন্য ওই একটা বাক্য, আর্মি জনতার উপর গুলি করবে না, এইটা ডিস্ট্রিবিউট করাটা ছিল আমাদের অ্যাক্টিভিস্টের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং ওই ঝুঁকিটা আমাদের নিতে হয়েছে। কেন নিতে হয়েছে, কিভাবে নিয়েছিলাম আমরা? কারণ যখন এই দরবারের মিটিং শেষ করে একজন আর্মি অফিসারের তরফ থেকে আমরা একটা তথ্য পাইলাম, আমি ব্যক্তিগতভাবে, যে এই ধরনের 3টা সিদ্ধান্ত হয়েছে, গুলি করবে না, বরঞ্চ প্রধানমন্ত্রীর কাছে তারা সশস্ত্র বাহিনীর 3 বাহিনী মিলে যাবে, যে বুঝাবে যে সিচুয়েশন এই, উই ক্যান নট মুভ অ্যাহেড। এবং তখনও সরকার পতনের ব্যাপারে আমরা জানি না, কিন্তু আমার তো দরকার ওই একটা শব্দ, আর্মি যদি গুলি না করে তা আমি তো আর্মির ট্যাঙ্কের উপরে যে উঠে পতাকা উড়াইতে পারলে তো আমার জয়, তাই না? কারণ আমি এর মধ্যে পুলিশের এপিসিতে উঠেছি, আমি বিটিভি ভবন তছনছ করেছি, আমি সব জায়গায় আমার দখলে, কিন্তু আর্মির ট্যাঙ্কের উপর উঠতে পারলে এটা আমার জয়। আমার দরকার ওইটা। এখন ওই জয়টা কখন আসবে? যখন জনতার মধ্যে যদি আমি এই ভয় ভাঙাইতে পারি যে আর্মি গুলি করে, এবং এই তথ্যটা ছড়িয়ে দিতে পারি। হ্যাঁ, তখন আমার কাছে যখন প্রথম আসলো, তখন আমি এর আগেও আমি একটা পডকাস্টে বলেছি, আমি জুলকার সাহেবকে বললাম যে আপনার তো আর্মির সাথে যোগাযোগ, দেখেন তো এই ধরনের 3টা সিদ্ধান্ত আসছে। আমাকে বলল আমাকে একটু সময় দেন, আমি একটু ক্রস চেক করে দেখি। তো ক্রস চেক করে দেখে সে আমাকে জানালো যে অন রেকর্ডেই বলছি যে না, আমি নিয়েছি। এটা সেনাপ্রধান একটা গান গাইছিল যে আমি মাত্র দায়িত্বটা নিলাম, আর কি আমার কাছে এসে পৌঁছালো, আমি কেন মানুষের কাছে কি জবাব দিব, এটা কেন হচ্ছে, এত বেশি কাঁদালে কিন্তু আমি আকাশে উড়াল দিব, এই ধরনের একটা গান গাইছে। এরপর সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা খুবই ত্যক্ত বিরক্ত এবং তারা বিদ্রোহ ঘোষণা করার মতো অবস্থায়। এই পর্যায়ে সম্ভবত ওনারা সরকারকে একটু বোঝানোর চেষ্টা করবেন, কিন্তু কংক্রিট আমার কাছে কোনো তথ্য নাই। এখন সাংবাদিক হিসেবে আমি যদি বিবিসি এএফপির সাংবাদিক হইতাম, আমি বলতে পারতাম না যে সেনাবাহিনী গুলি করবে না, কারণ আমার কাছে কোনো তথ্য নাই। কিন্তু যেহেতু আমি সাংবাদিকতার এথিক্স থেকে অ্যাক্টিভিজম করি, আমার ওই শব্দটাই দরকার। এবং
সবকিছু মিলিয়ে যে সেনাবাহিনী যদি গুলি করে 5,000 10,000 মানুষকে মেরেও ফেলে, তবুও এই অভ্যুত্থান থামবে না, তখন ওই আত্মবিশ্বাসে পৌঁছে গেছি আমরা। সেই কারণে আমি মনে আছে স্পষ্ট লিখলাম যে সেনাবাহিনী জনতার উপরে গুলি করবে না। এইটা হাজার লক্ষ লক্ষ মানুষ শেয়ার করলো। এখন এটা ঝুঁকি নিয়েই লিখেছি আমরা, যদি গুলি করতো নিশ্চয়ই পরের দিন একটু চেষ্টা হয় নাই, তা না হয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু সেন্ট্রাল কমান্ড থেকে তারা এটা করে নাই। আমার মনে আছে কিনা ওই দৃশ্য, উত্তরা থেকে যখন মানুষ বাঁধ ভাঙা, তখন বিএনপির স্থানীয় নেতা আলফাজ বলে ছোট করে দাড়ি করা এক লাখ, সে ব্যারিকেড ভেঙে ফেললো, সেনাবাহিনী আস্তে আস্তে ছেড়ে দিল। এবং ওই এখনো আছে ইউটিউবে লাইভ দেখাচ্ছে যে কিভাবে জনতার বাঁধ ভাঙা উল্লাস। আমাদের টিম ছিল। হ্যাঁ, কিন্তু আপনি সকাল 7টা-8টাতেও কিন্তু ঢাকা শহরে কোনো মানুষ ছিল না, এমনকি শহীদ মিনারে 50-60 জন জড়ো হয়েছিল। আমি তখন এপির বরাতে কিছু ফুটেজ পাচ্ছি, 60 জন জড়ো হয়েছিল, ওখানে গুলি করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে, কয়েকজন আহত হয়েছে। উত্তরাতে বাড়ির নিচে নিচে গিয়ে সেনাবাহিনী মাইকিং করছে 144 ধারা, কেউ নামবেন না, কেউ নামবেন না, কারণ সেনাবাহিনী একদম সর্বশেষ পর্যন্ত চেষ্টা করেছে যেন সংঘাতের পরিস্থিতি তৈরি না হয়, রক্তপাত না হয়। কিন্তু ওই যে মানুষ যখন উত্তরার বাঁধ ভেঙে গেল এবং ওই দিক দিয়ে কাশপুরের বাঁধ ভেঙে গেল, তখন আর্মি সিদ্ধান্ত নিল না, কিন্তু এই সিদ্ধান্তটা আগের রাত্রেই তারা নিয়েছে যে তারা গুলি করবে না। সে গুলি করবে না, এই সিদ্ধান্তটা গণমাধ্যমে এবং সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দেওয়াটা ছিল, আমি মনে করি ওই সময় আমাদের অ্যাক্টিভিজম জীবনের সবচেয়ে রিস্কি একটা কথা। এবং আমরা অন্যান্য প্রস্তুতিও নিয়েছিলাম, সেটা হলো যে কত গুলি করবে, যেহেতু ইন্টারনেট বন্ধ, আমরা স্যাটেলাইট ভাড়া করে আমরা হচ্ছে ঢাকা শহরের বিভিন্ন ম্যাসিভ পয়েন্টগুলোতে করব, মনিটর করব যে কি পরিমাণ লাশের স্তূপ হচ্ছে। দেখেন আমাদের প্রস্তুতি, মানে আমাদের বলতে আমরা যারা কাজ করতাম এবং পরবর্তীতে অনেকেই সরকারের উপদেষ্টা হয়েছে, অ্যাডভাইজার হয়েছে, ডিসিশন মেকার হয়েছে। তো এইরকম একটা সময়ের মধ্য দিয়ে আমাদের এই যে 3 আগস্ট অর্থাৎ 34 জুলাই হয়েছে, তো সেই সময় এটাকে কি বলে, আমরা এখন মনে করি যে আজকে মনে করি যে আমি ওনার সাথে একমত, দৃঢ়ভাবে একমত। গত 2-3 বছর ধরে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উপরে যে ইলজাম লাগানোর চেষ্টা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে সবসময় রুখে দাঁড়ানোর চেষ্টা করেছি। আপনি সাক্ষী আমার লেখনের মধ্য দিয়ে, কেননা এই গ্র্যাটিটিউড আমরা কখনোই ভুলবো না। আশা করি আপনাকে ওই প্রেক্ষাপটটা বুঝতে হবে। সেনাবাহিনী কোন সময় এই সিদ্ধান্ত নিয়েছে, যখন শেখ হাসিনা তার শাসনামলে ওই আইন পরিবর্তন করে প্রতিদিন বলতো যে সেনাবাহিনী উর্দির পোশাক পরে এসে ক্ষমতার পরিবর্তনের রাস্তা চিরতরে বন্ধ। এটা তো শেখ হাসিনা যদি থাকতো কোনোভাবে, ইচ অ্যান্ড এভরিওয়ান ফাঁসিতে ঝুলতো কোনোভাবে, যদি এখানে ভারত টিকে যেত কিংবা ভারতের যেটা চাইছিল শেখ হাসিনা যে ভারতের সেনাবাহিনীকে ঢাকায় মুভ করানো। আমার প্রত্যেকটা অফিস, বাট তারা অবভিয়াসলি জনগণের পক্ষ নিয়েছে এবং টিল দেন একেবারে লাস্ট পর্যন্ত তারা ডেমোক্রেসির পক্ষ নিয়েছে, ভোটের পক্ষ নিয়েছে, রিগার্ডলেস অফ এত অপপ্রচার প্যারিস থেকে, নিউ ইয়র্ক থেকে, নানান জায়গা থেকে, তারা পিছপা হয় নাই, তারা হয় নাই। তো উই শুড বি উই আর ভেরি প্রাউড অফ আওয়ার আমাদের যে আছে সশস্ত্র বাহিনী আছে এবং তাদের যে জনগণের প্রতি কমিটমেন্ট আছে। ব্যক্তিগত দুর্নীতি এটা ওটাতে থাকবেই, এগুলা অপপ্রচার থাকবেই, ব্যক্তি বিহেভিয়ারের তারতম্য থাকবেই, কিন্তু ইন জেনারেল দিস ইজ অলওয়েজ এ প্রো পাবলিক ফোর্স। জি, ধন্যবাদ শাহেদ আলম আপনাকে। আবু রুশদ, শেখ হাসিনার শেষ সময়টা কেমন ছিল, অর্থাৎ 3 আগস্ট থেকে 5 আগস্ট শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়া, অর্থাৎ আমরা যদি যে তিনি পালিয়ে বেঁচে গেছেন, এই সময়টা মানে কিভাবে তার কেটেছে, আপনার যারা সহকর্মী বন্ধু আছেন তাদের কাছ থেকে আপনি কি জানতে পেরেছেন? আমরা শুনেছি যে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলেন এবং তিনি ভারতকে বলছিলেন যে এখানে সৈন্য পাঠানোর জন্য এবং তারা যেন এখানে হস্তক্ষেপ করে। আবু রুশদ, আপনার কাছে যে প্রশ্ন ছিল যে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগে মুহূর্তটা কেমন ছিল, 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আপনার যারা সহকর্মী আছে, বন্ধু আছে, ব্যাচমেট আছে, তাদের কাছ থেকে কি তথ্য পেয়েছেন? দেখেন, আমার জন্য ওই যতটুকু তাদের কাছ থেকে আমরা জানি, এগুলো বলাটা আমার জন্য শোভন হবে না বা ঠিক হবে না। অনেক কি হচ্ছে বলা যায় না।
এই যে উনি শাহেদ আলম যেগুলো বলছিলেন যে ওই 3 অগাস্টের মিটিংয়ে মানে বৈঠকে কি হচ্ছে না হচ্ছে, এরকম ধরেন এগুলো অনেক কিছুই তো আমরা জানতে পারি। তখন আমার বাসায় রাত্রেবেলা এমনও আছে যে কিছু অফিসার তো আসতেন যারা আমার মানে সেগুলো আছে, বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে, যেহেতু আমি মানে একটা কমিউনিকেশন ওনাদের সাথে আছে। কমিউনিকেশন সেগুলো থাকে, কারণ উনি আমার কোর্সমেট বা আমার সাথে সেনাবাহিনীর, আমি ডিফেন্স জার্নালিজম বাংলাদেশে তৈরি করেছি, সেগুলো আছে বা এগুলো দেখতে হয়। আর আমি বনানীতে থাকতাম, হ্যাঁ, বনানী থানার ঠিক পাশের বাসায় থাকতাম। তা এখন তার থেকে আমি বড় যে কথাটা বলি যে দেখেন, বাংলাদেশে যদি সেদিন সেনাবাহিনীর দিকে মানে ওই কথাটা না বলতো, যেটা ওই যে উনারা বলছেন যে এই যে গুলি করো না, এটা যেভাবেই হোক তো গিয়েছে, তো বাইরে বাংলাদেশ থেকেই গিয়েছে, এবং আরও কি আরও অনেক কিছুই গিয়েছে। তো ওই কথাগুলা হয় কি, অন্যান্য যে ইনস্টিটিউট আছে যেমন পুলিশ, র্যাব, বিজিবি, এরা কিন্তু তাকিয়ে থাকে সেনাবাহিনীর দিকে, যে সেনাবাহিনী কি করে। সেনাবাহিনী যদি চুপ হয়ে যায় বা অন্য ধরনের হয়, তখন এরাও কিন্তু ওই দিকে মানে মানে করার চেষ্টা করে, মানে নিজেদেরকে চেঞ্জ করার চেষ্টা করে, এবং সেটাই হয়েছে আর কি। এখন ওই যে আপনি বললেন যে শেষের দিকে কি হয়েছে, শেষের দিকে আপনি তাই সেটা বলার আগে আমি বলবো যে শেখ হাসিনা কি জানতেন না যে ওনাকে চলে যেতে হবে? তা নাহলে ওনার যত আত্মীয় স্বজন আছে, তাপস, নানক, শেখ ফজলুল করিম, সেলিম, প্রত্যেকটা আত্মীয় স্বজন কিভাবে এই ঘটনার আগে চলে গেল বাংলাদেশ ছেড়ে। জুলাইয়ের শেষ দিক থেকে তারা এয়ারপোর্ট দিয়ে চলে যাচ্ছে। আপনারা হয়তো সে সময় একটা ভিডিও দেখেছিলেন যে এই যে তাপস চলে যাচ্ছেন, সবাই চলে গেছেন তখন। তাহলে ওনার আত্মীয় স্বজনরা কিভাবে চলে গেলেন, কেন চলে গেলেন? না জানলে তো যাবে না যে কিছু একটা হতে যাচ্ছে। উনি জাননি, সেটা অন্য ব্যাপার, সেটা হয়তো অন্য ইকুয়েশন ছিল, উনি প্রধানমন্ত্রী ছিলেন, অন্য বিষয় টিষয় ছিল এগুলো। কিন্তু এরা যে চলে গেল, এটাকে কি ইন্ডিকেট করে? ওরা জানছিলেন যে কিছু একটা আসছে, ঝড় আসছে, যেই ঝড় শুধু ভারত সামাল দিতে পারবে না। এখানে আন্তর্জাতিক মানে আরও অন্যান্য শক্তিও তো ছিল, সেই শক্তিগুলো ভারতের কাছে মানে অনেক, ভারতের থেকে অনেক বড় মাত্রার, জাতিসংঘও ঘুরে গিয়েছিল। এই বিষয়গুলো দেখতে হবে। সুতরাং এই যে তার আত্মীয় স্বজন চলে গেল, এখন যে বাংলাদেশে তার সাধারণ কর্মী সমর্থকরা আছে, তারা হয়তো কিছুই করেনি, ওরকম অপরাধ করেনি, তারা কিছু করেনি, তারা যে অনেক সময় লাফাচ্ছেন, তারা কি কথাটা একবার চিন্তা করেন যে তার আত্মীয় স্বজন কীভাবে খুব সুন্দরভাবে নিরাপদে সব চলে গেল, টাকা পয়সা নিয়ে, সব কিছু নিয়ে, গয়না টয়না নিয়ে, পরিবার পরিজন নিয়ে, একজন সদস্যও নাই। হ্যাঁ, তাহলে এটা কেন গেল? কিভাবে গেল? অবসাদে নয়, যেখানে সালমান রহমান যেতে পারেনি, সে ধরা খেলো আর কি। ওবায়দুল কাদের সাহেবও পরে গিয়েছেন, তাই না? অনেকেই আবার পরে ভারতে গিয়েছেন, বিবি হারুনও পরে পালিয়েছেন। তাহলে ওনার আত্মীয় স্বজনরা কেন গেল? উনি না বললে কি, ওনার কাছ থেকে তথ্য না বললে কি এমনি এমনি গিয়েছেন? এই কথাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে কি, যে সেনাবাহিনীর ওই বিষয়টা আসলে যে 3 তারিখের যে ডিসাইসিভ যে একটা সিদ্ধান্ত, আমি আবারও বলি যে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা যদি মাঠে না নামতেন, তাহলে সেনাবাহিনীও হয়তো এত মানে যাওয়ার একটা সাহস বা নৈতিক অবস্থান ক্লিয়ার করতে পারতো না। এটাও তারা দেখেছে যে তাদের অফিসাররা যারা বাইরে আছে, এরা খেপে যাচ্ছে, সৈনিকরা খেপে যাচ্ছে, মানে অবসরপ্রাপ্ত সৈনিকরা। সুতরাং এটাও একটা সহায়ক ভূমিকা পালন করেছে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। এই 3টা দিন বা 2টা দিন শেখ হাসিনার কি গিয়েছে, সেটা তো বোঝার জন্য আপনার মানে ভিতরে অত কিছু জানার মানে না গেলেও বা বলতে না পারলেও এটুকু তো বলা যায় যে উনি, আপনারা মনে করেন যে থাকতে চেয়েছিলেন, উনি তো বলেন যে শেখ হাসিনা কখনো পালান না, হ্যাঁ, তাহলে উনি ভারতের সাথে এত কমিউনিকেশন রাখছিলেন কেন? যে কোথায়? ওনারা তো সবসময় ভারতে চলে যান। এর আগেও দেখা গেছে কিছু হলেই ওনারা ভারতে চলে যান। ওই দলের যত ক্রিমিনাল আছে যারা থাকে, তারা সব ভারতে চলে যান, আর সাধারণ সমর্থকরা বাংলাদেশের থেকে ধরা খায়। হ্যাঁ, এখন ওই সময় ওই প্রেশার, আন্তর্জাতিক প্রেশার, বাংলাদেশের মানুষের প্রেশার, সেনাবাহিনীর ঘুরে যাওয়া, সমস্ত কিছু যদি আপনি একসাথে মিলেন, তাহলে আপনি পরিস্থিতিটা বুঝতে পারবেন যে ওনাকে কেন চলে যেতে হয়েছে। উনি মনে হয় শেষ পর্যন্ত চেয়েছিলেন যে ওনার অনুগত অফিসাররা, যাদেরকে উনি অনেক সুযোগ সুবিধা দিয়েছেন, যারা ওনার হয়ে বিভিন্ন সংস্থায় গিয়ে গুম খুনে সহযোগিতা করেছে বা করেছে, তারা রুখে দাঁড়াবে। তা তারা রুখে দাঁড়াতে গেলে তো সৈনিক লাগবে সাথে। তারা কি একটা মেজর জেনারেল বা ব্রিগেডিয়ার কি নিজে গিয়ে আপনার যুদ্ধ করে বা গুলি করে? তা তো করে না, সৈনিক লাগবে। কিন্তু তারপরে হয়তো উনি মনে করেছিলেন যে এরা হয়তো মানুষ মেরে ফেলবে, 50,000 মেরে ফেলবে, 40,000 গুলি করবে, মেশিন গান দিয়ে গুলি করবে, এরকম একটা ধারণা ছিল। কিন্তু এই ধারণাটাকে আমি তার থেকে মানে অন্যদিকে নিয়ে মানে নিয়ে যাই, তাহলে ওনার সব আত্মীয় স্বজন চলে গেল কেন? আমার দেখার বিষয় হচ্ছে এটা। আপনি এই জিনিসটা শুধু আপনার একটু মানে বোঝার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন যে উনি যে বড় বড় কথা বলেন, এই কথাগুলোর মানে ভিত্তিটা কোথায়।
আর 3 বাহিনী প্রধান আপনারা তখন টেলিভিশনে দেখেছেন বা সরকারও প্রচার করেছে যে তারা শেখ হাসিনার সাথে দেখা করছেন, আপনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকী তার সাথে দেখা করছেন, পুলিশের আইজি একসাথে দেখা করছেন। সেখানে যেই বিষয়গুলো নিয়ে কথা হয়েছিল বা কিছু হয়েছিল এগুলো হয়তো আরো অনেক পরে সাধারণ মানুষ জানতে পারবে। সেই কথাগুলো হয়তো অনেকে জানেন বা আমরাও হয়তো কিছুটা যেগুলো মানে পাই আর কি, সেগুলো হয়তো বলার এখনো সময় আসেনি। যেগুলো পত্রিকায় আসছে সেগুলো নিয়ে আমি মনে করি যে আপাতত থাকাটা আমাদের দরকার। হ্যাঁ, আমাদের সবচেয়ে বেশি দেখা দরকার, বাংলাদেশকে বোঝা দরকার যে বাংলাদেশের সেনাবাহিনী তখনই ভালো থাকবে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী তখনই মাথা উঁচু করে থাকবে যদি এই সশস্ত্র বাহিনী জনগণের সাথে থাকে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য থাকে। যে উনি একটা কথা বলছিলেন, আমার মানে বন্ধু এবং ওয়াকার আমার রুমমেটও ছিলেন আর কি মিলিটারি একাডেমিতে, যে ভারত হয়তো তাকে সমর্থিত না হলে কেন তাকে সেনাপ্রধান বানালেন। জেনারেল ওয়াকারের যেটা গ্রামের বাড়ি সেটা আমার শ্বশুর বাড়িও বটে, শেরপুর। ওনার দাদা বা ওনার পরিবার কিন্তু আওয়ামী লীগ পরিবারের না। হ্যাঁ, এখন ওনার সাথে ওনাদের একটা আত্মীয়তার সম্পর্ক হয়েছে এই যে মানে বৈবাহিক সূত্রে, মানে হাসিনা ফ্যামিলির সাথে। এটা হতেই পারে কাকতালীয় ব্যাপার, এটা হতেই পারে। তার কারণ জেনারেল মোস্তাফিজের উনি একজন সাথে কাজ করেছেন, স্টাফ অফিসার ছিলেন, এবং সেভাবে বিভিন্ন বিষয় ঘটে। সেটা নিয়ে যদি আমরা মানে তুলনা করি যে ভারত তাকে বানিয়েছে, আমার মনে হয় এই কথাটা বলাটা আমাদের একটা প্রতিষ্ঠানের সর্বোচ্চ প্রধানের ব্যাপারে একটু মানহানিকর হতে হয়। না, আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম। না ওইটা না, না, আমরা যেভাবে বলা হয় তাকে যেভাবে বলা হয় জানতে চাচ্ছিলাম, না যেই যেটা সেটা হলো যে শেখ হাসিনার 5ই আগস্ট সর্বশেষ যে কয়েক ঘন্টা, সেই কয়েক ঘন্টা মানে তিনি বলেন যে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। তো সেই শেখ হাসিনা কিভাবে ভারতের হস্তক্ষেপ আশা করেছিল? আপনারা হয়তো জানেন না যে এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করেছি। আমি অনেকবার বিভিন্ন টেলিভিশনে বলেছি। আমার একটা বই আছে জাতীয় নিরাপত্তা নিয়ে। আমি অনেক সাংবাদিকতা করতে গিয়ে অনেক সিনিয়র অফিসারদের আমাকে সাক্ষাৎকার নিতে হয়েছে রণনীতি নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে। এগুলো রেকর্ডেড আছে। যেমন আমাকে সাবেক মেজর জেনারেল আব্দুস সামাদ, উনি ইন্তেকাল করেছেন। জেনারেল মাহবুব এখনো বেঁচে আছেন, যিনি সেনাপ্রধান ছিলেন। জেনারেল মীর শওকত আলী ইন্তেকাল করেছেন। এরকম এনারা আমাকে বলেছিলেন যে এইবার শুধু নয়, আপনি এবারের কথা বাদ দেন, 75-এর পট পরিবর্তনের পর 3বার ভারত আমাদের দেশকে আক্রমণ করার প্রস্তুতি নিয়েছিল। তখন আমাদের সৈন্য সংখ্যা, আমাদের সামরিক অবকাঠামো ছিল খুবই ছোট। সেই দুর্দিনে যখন তারা আমাদেরকে আক্রমণের সিদ্ধান্ত নেয়, কেন নিয়েছিল? আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য। ভারতের একমাত্র লক্ষ্য বাংলাদেশে আওয়ামী লীগকে রাখা এবং আওয়ামী লীগকে যে কোনোভাবে রাখা এবং পুনঃপ্রতিষ্ঠিত করা। সেটা কোন কোন সালে? এটা আপনার 75 সালের পরে বিভিন্ন সময়। তা তখন চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব, এই রাষ্ট্রগুলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের সহযোগিতায় জেনারেল জিয়াউর রহমান তাদের কাছ থেকে কূটনৈতিকভাবে এবং অন্যান্যভাবে যে সহযোগিতাগুলো চেয়েছিলেন, তার কারণে ভারত এই সাহসটা পায়নি। আপনি দেখেন প্রত্যেকটা সময়ে আওয়ামী লীগের লোকজন শুধুমাত্র ভারতে চলে যায়। তারা বাংলাদেশের থেকেও, আমার মনে হয় যে তাদের নেতারা, তাদের সাহিত্যিকরা, তাদের বুদ্ধিজীবীরা, তাদের সাংবাদিকরা, তাদের পন্থী, তারা বাংলাদেশের থেকেও ভারতের স্বার্থকে বেশি করে দেখে। এটা কোনো রাগঢাক করার ব্যাপার না। এটা নিয়ে যে কেউ যে কোনো কথা বলতে পারেন, সুশীল কথাবার্তা বলতে পারেন, কিন্তু তারা আপনি যেটা বলছেন যে তারা ভারতে স্বাধীনতার সার্বভৌমত্বের কথা বলে, আপনি যদি স্বাধীনতার চেতনার কথা বলেন, আপনি তো তখন কথায় কথায় বিএনপি নেতাদেরকে বলতেন যে, এমনকি আদালতেও বলা হয়েছে যে পাকিস্তান চলে যান, এরা সব পাকিস্তান। আপনি আমাকে দেখান যে বিএনপির একটি নেতাকর্মী পাকিস্তান গিয়েছে কিনা। ওনারা তো আগের থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন, অনেকে পালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন, ব্রিটেনে গেছেন বা অন্যান্য দেশে গেছেন, অ্যাসাইলাম নিয়েছেন, জামাতেরও নিয়েছেন, কিন্তু কোনো একজন বিএনপির বা আপনার বাংলাদেশের মানুষ পাকিস্তানে গিয়েছেন কিনা? যায়নি। এটা আমার দেশ, এই দেশেই ছিল, আমিও দেশে ছিলাম, হ্যাঁ, শত অসুবিধার পরও। কিন্তু ওনাদের লোকজন যখনই একটা কিছু হয়, সীমান্তটা পাড়ি দিয়ে ও দেশে চলে যায় এবং তারা আশ্রয় পায়, তাদের আধার কার্ড তৈরি করে ফেলে, পাসপোর্ট তৈরি করে ফেলে। এই যে রিসেন্টলি জেনারেল জিয়াউর রহমানের হত্যাকারী একজন ধরা পড়েছেন, মেজর মোজাফফর, তিনি কোন দেশে ছিলেন? তিনিও তো ভারতে গিয়েছিলেন, পাসপোর্ট নিয়ে ঘুরে বেরিয়েছেন ভারতের। এর কি ইন্ডিকেট করে? তা আপনার এনারা তো ভারতেই যাবেন, কোন দেশে যাবেন? মনে হয় তো রাশিয়া যেতে চেয়েছিলেন, রাশিয়ার মতো দেশও তাকে নিতে চায়নি, বেলারুশ তারে নিতে চায়নি, সে কোন দেবে? ব্রিটেন তো নিবেই না। আপনি বললে হলো নাকি? ওনারা বড় বড় গলায় কথা বলেন। ওনাদের মানে সমস্ত ভিত্তি হচ্ছে ভারতে। ভারতের এইখানে যেভাবে এই যে নির্বাচনগুলো করেছে, এই নির্বাচনগুলো এভাবে না করলে তো আপনার এই রাজনৈতিক সংকটের সৃষ্টি হতো না, এই গণ অভ্যুত্থানের দরকার হতো না।
আপনি যদি নির্বাচনগুলো সুষ্ঠু হতো, তাহলে যদি বিএনপি হেরেও যেত ধরেন নির্বাচনে, ওনারা একটা নির্বাচনে আসছেন, অসুবিধা কি ছিল? আপনি সহনশীলতাটা রাখতেন, যুদ্ধবোধটা রাখতেন। ভারতে কংগ্রেস হারছে না, হ্যাঁ, তাতে কি? বাংলাদেশে আপনি, তারা সব সময় চায় না 100 ভাগ আওয়ামী লীগ থাকুক, তাদের সমস্ত স্ট্র্যাটেজিক যে বিষয়গুলো আপনার ভারতের, সেটা এখানেই করুন। ওরা একটা বড় টার্গেট ভারতের হচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে নিউট্রালাইজ করে রাখা। সেটা তারা কিভাবে করে? আওয়ামী লীগের মাধ্যমে করে। আমাদের প্রতিরক্ষা নীতিটাকে বাস্তবায়ন করতে দেয় না, আমাদেরকে ঠিকমতো অস্ত্র কিনতে দেয় না, ঠিক যেমন ধরেন আমাদের আপনার এয়ার মানে আপনার মিসাইল, বিমান বিধ্বংসী মিসাইল আমাদেরকে ঠিকমতো কিনতে দেয়নি, আমাদেরকে মাল্টিরোল ফাইটার কিনতে দেয়নি। আমরা এই কারণে মায়ানমারের সাথে যখন রোহিঙ্গা ইস্যু তৈরি হয়েছে, আমাদের সেনাপ্রধান বলেছেন আপনার এই যে মাস দেড়েক আগে মনে হয়, যে আমাদের যদি মাল্টিরোল ফাইটার থাকতো তখন হয়তো আমরা মায়ানমারের অনেক বিষয় ঠেকে দিতে পারতাম। দেখেন, এগুলো কিন্তু তারা করে। তারা হ্যাঁ অবকাঠামো বাড়িয়েছে, তারা বিল্ডিং বানাবে, ক্যান্টনমেন্ট বানাবে, নিজের আব্দুল হামিদের বিজয় মানে কি প্রেসিডেন্ট আব্দুল হামিদের বাড়ির ওখানে ক্যান্টনমেন্ট বানাতে হবে, খুশিতে বানাচ্ছে। কিন্তু বেসিক যে রণনীতি, বেসিক যে আইডিওলজি বাংলাদেশে, সেখান থেকে তারা সরে আসে। আর কিছু হলেই বলবে আপনাকে আপনি পাকিস্তানে চলে যান। আমার কথা হচ্ছে মানে পাকিস্তানে কেন বাংলাদেশের মানুষ যাবে? এই যে যারা এখানে লড়েছে আপনার এই যে মানে তরুণ যুবক বলেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলেন, সে যে দলেরই হোক, তারা কি নিজেরা নিজেদের মানে সামর্থ্য নিয়ে লড়েনি? কোনো দেশকে এসে তাদেরকে অস্ত্র দিয়েছে? এখানে তারা অস্ত্রের সামনে দাঁড়িয়েছে। আমি একজন ট্রেন সোলজার, আমি একজন সেনা অফিসার ছিলাম, আমি জানি গুলির শব্দ, গুলির সামনে দাঁড়ানো কি জিনিস। আমরা সাহস পাই না। আপনার এই বাচ্চাগুলো গিয়ে গুলির সামনে দাঁড়িয়েছে, শাহজাহানের সামনে দাঁড়িয়ে। আপনি কি বুঝতে পারেন যে কত সাহসের দরকার হয়? এরা তো প্রশিক্ষিত না। তো এই যে কথাগুলো আপনি যেটা বললেন যে ভারত, মূল সমস্যাটা তো আপনি এই দেশে যে জঙ্গিবাদের উত্থান যতটুকুই হয়েছে বা হয়, বা মৌলবাদের উত্থান হয়, আপনার ভারতের কারণেই হয়। তারা এই ধরনের একটা জিনিস আমাদেরকে চাপিয়ে দিতে চায়, এটার অ্যাডভার্স রিয়াকশন হয়। অ্যাডভার্স রিয়াকশন হওয়ার কারণে জনগণ তখন এদিক মানে আপনার মত প্রকাশের স্বাধীনতা পায় না, বা ডেমোক্রেসির স্বাদটা পায় না বলেই কিন্তু এই জটিল দিকে তারা চলে যায়, একটা অংশ চলে যায়। জি। শাহেদ আলম, যেই আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে শক্ত অবস্থানে ছিল, ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ পালিয়ে যাবে, শেখ হাসিনা পালিয়ে যাবে, শেখ মুজিবের বেটি পালিয়ে যাবে, এর চেয়ে মানে আশ্চর্যজনক ঘটনা আর কি হতে পারে? যখন শুনলেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে 5 তারিখ, তখন আপনার রিয়াকশন কি হয়েছিল? না, তখন রিয়াকশন হলো যে ওইটার আসলে কি, এইটা মানে এখন তো বলা মানে কোনভাবে একটা মানে প্রসব বেদনার যন্ত্রণাটা এটা মা কেবল জানে। কিন্তু যখন ফুটফুটে বাচ্চা হয়, সেসব কিছু ভুলে যে চুমা খায়, আদর খায় না, আগের দিন রাত পর্যন্ত ধরেন আমার মনে আছে, আমি তো নিউ ইয়র্কে থাকতাম মানে সময়, আমি ননস্টপ পাইচারি করছি আর নিয়মিত খোঁজ খবর রাখছি, লিখতেছি, কথা বলতেছি, কানেকশন, সমন্বয়কদের সাথে কথা বলছি, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নেওয়ার চেষ্টা করছি, সাংবাদিকদের সাথে কথা বলছি। আমি আগের দিন লিখে ফেলেছি যে ঢাকায় এরই মধ্যে রওনা দিয়েছে কোটি মানুষ। তো কোটি মানুষ মানে কি অভ্যুত্থান, আমরা একদম স্ট্রেট বলছি, এটা কোটি মানুষ, আমরা ঢাকা শহর তছনছ করবো আজকে, এরকম সরাসরি বলছি না, বাট ঢাকার অভিমুখে রওনা দিয়েছে কোটি মানুষ। ভোর 4টার সময় আমি চিটাগাং থেকে একজন আসছে, এরশাদ নাবিল খান, আমি তাকে ফোন দিয়েছি, আপনি চিটাগাং থেকে আসলেন, আপনি ঢাকা শহরের লোক দেখছেন কিনা? শাহেদ ভাই, আমি অতটা দেখছি না। তার মানে একটু আশা হতো। শুনেন, দেখছি না, তবে যাত্রাবাড়িতে নামাজের পরে কিছু লোকজনকে আমরা দেখছি। সব ইন্টারনেট বন্ধ, কোথাও কোনো যোগাযোগ নাই, কিচ্ছু নাই। আর যেই ছেলে মেয়েগুলো আছে, এইগুলা তো সমন্বয় কিংবা বিএনপির ছেলে মেয়ে, এরা একদম মানে ক্রস ফায়ারে যাবে, ফাঁসি হবে নিশ্চিত, এ বিষয়ে কোনো সন্দেহ, আমার পরিবার জেলে যাবে, সব কিছুই। ওরকম একটা সময় ঢাকা শহরে কোটি মানুষ রওনা দিয়েছে, আর ভোর পর্যন্ত ঢাকা শহরে কোথাও মানুষ নাই। এর চেয়ে বেদনার যে বিষয়, এটা তো আর হইতে পারে না, তাই না? হ্যাঁ, অনিশ্চয়তা। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড একটা স্ক্রল দিল সকাল 9টার দিকে, না কয়টা, 9:30টার দিকে, 9:30টার দিকে। তখন ঢাকা শহরে আপনারা যারা আছেন তারা কিন্তু একদম শুনশান নীরবতা, আপনাদের এখানে একটা কাকপক্ষীও নাই, আর এখান থেকে সংবাদ যাওয়ার কোনো উপায় কোথাও না, আমরা কোথাও সংবাদ পাচ্ছি না। বিজনেস স্ট্যান্ডার্ড, আই শুড গিভ দেম দ্য ক্রেডিট অ্যান্ড দে শুড নো দ্যাট দে রিড ইট। বিজনেস স্ট্যান্ডার্ড আমেরিকা থেকে তাদের কোনো এক অ্যাডমিন এটা লগ ইন করে বললো যে আমরা ওভারসিজ
অ্যাক্সেস থেকে এই স্ট্যাটাস লিখছি, উত্তরা থেকে কয়েকশো মানুষ রওনা দিয়েছে ঢাকার দিকে। তো যখন বিজনেস স্ট্যান্ডার্ড লেখে কয়েকশো মানুষ, আমার কাছে তো এটা কয়েক হাজার এবং এটা লক্ষ্য হইতে সময় লাগার কথা না। আমি একটু আপনার আমি সাথে বলি যোগ শেষ করি, করি, আমি শেষ একটু করি, যোগ করি আপনার আমি শেষ সাথে। করি। এরপরে কিন্তু এই একটা সোর্স দেখেই তো আমি আর নিশ্চিত হইতে পারি না। এরপরে বিবিসি, তখন কোনো সংবাদ নাই, কিন্তু বিবিসির অনলাইনে ওই যে লাইভ নিউজ বলে একটা অপশন, মাঝে মাঝে দুই একটা শব্দ তারা লিখতো, একটা জায়গায় তারা লিখছে এবং অন্য তথ্য থেকে জানতে পেরেছি যে উত্তরা থেকে কিছু মানুষ ঢাকার অভিমুখে রওনা দিছে। এইটা যখন হলো তার মানে কি কারফিউ ব্রেক হয়ে গিয়েছে। আমি আপনার এইখানে একটু যোগ করি। বলেন। ধরেন আমি ওই দিন সকাল 9:30টার সময় নাস্তা খেতে বসছি, তো আমাদের একজন সহকর্মী কথা নাহিয়ান, তিনি আমাদের প্রেজেন্টার, এখন তিনি ঢাকা ঢাকা ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে জয়েন শিক্ষক করেছেন। হিসেবে জয়েন করেছেন। তো তিনি আমাকে ফোন দিয়েছেন, বললো যে ভাইয়া আমরা তো রাস্তায় নেমে গেছি। তা আমি বললাম যে তোমার কি মাথা ঠিক আছে? আমি ঠিক এই শব্দ নেই। বললো যে কেন? আমি বললাম তো গুলি করে দিবে। বলে যে ভাইয়া আমি রাস্তায় নেমে গেছি, আমার আর ফেরার সুযোগ নেই। তো আমি বললাম যে তুমি তোমার সাথে কে আছে? বললো যে ভাইয়া শত শত মানুষ আছে। তাই আমি বললাম যে কত শত মানুষ আছে? বললো যে 500-600। তা আমি বললাম যে তুমি মেইন রোড থেকে কত দূর আছো? বললো যে এই যে এখন মেইন রোডে আমি ঢুকবো, ঠিক এই সময় আপনাকে ফোন দিয়ে জানাইলাম যে আমাদের এনটিভির টিম আশপাশে আছে কিনা, আমরা কিন্তু ঢাকায় ঢুকবো। তো আমি তাকে পরামর্শ দিলাম যে তুমি মিছিলের মাঝখানে থাকবা, রাস্তার কিনারে থাকবা না, মিছিলের মাঝখানে থাকবা, মানুষের ভিড়ে থাকবা, আর আমি তোমাকে 5 মিনিট পরে ফোন দিচ্ছি। তো বললো যে ভাইয়া এখন এই যে মেইন রোডে চলে আসছি, এখানে হাজার হাজার মানুষ আছে। তখন আমি বললাম যে ঠিক আছে, তা তুমি ফোন হাতে রেখো, ব্যাগে রেখো না, তাহলে কিন্তু আমার ফোন দেখতে পাবা না। আমাদের যারা মাঠে ওই দিন রিপোর্টার যারা ছিল, হাসানুল শাওন থেকে শুরু করে অন্যরা, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম এবং ওই দিন আমরা ড্রোন ভাড়া করেছিলাম। তো হাসানুল শাওনকে ফোন দিলাম, তুমি কোথায়? বলো যে আমি তো আগারগা। আমি বললাম যে তোমার তো এখন ইয়াতে যেতে হবে, মহাখালী উত্তরার দিকে যেতে হবে। বলো যে ভাই সব সিল করা। আমি বললাম যে তুমি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশ দিয়ে নাখালপাড়া দিয়ে ঢুকে তুমি যে শাহিনবাগ দিয়ে বের হবা। তো বলো যে এদিক দিয়েও সিল করা। আমি বলছি যে কিভাবে তুমি মহাখালী পর্যন্ত, বনানী পর্যন্ত যাবা আমি জানি না, তোমাকে যেতে হবে। আমি আরেকটা টিম রামপুরে ছিল, তাকে বললাম যে তুমি ব্যাগের ভিতরে ক্যামেরা নাও, নিয়ে তুমি মহাখালী যাও। তো তারা যেতে যেতে 11:30 বেজে গেছে। তখন গালফ ক্লাবের এখানে যে তারা পৌঁছেছে, আমাদের একটা টিম, জুনায়েদ, ও তখন ফিড পাঠালো, আমরা নেটওয়ার্ক পাচ্ছি না। পরে আমি রানার দিয়ে মোটরসাইকেলে কার্ড আনলাম ক্যামেরার, সেটা আমরা অন এয়ার করলাম। তখন জুনায়েদকে স্থানীয় জনগণ মাথায় তুলে নাচলো যে আপনাদের ফুটেজ দেখে আমরা সাহস করে রাস্তায় নেমেছি। ওই কাজটাই আমাদের দরকার ছিল। মানুষ যে রাস্তায় নামছে এটা তো জানানোর কোনো সুযোগ নাই, সুযোগ ছিল শুধু যারা চোখে দেখতেছে তারা ছাড়া। কিন্তু আমাদের কাজ ছিল আরো হাজার লক্ষ মানুষকে পৌঁছে দেওয়া যে না, মানুষ রাস্তায় নামছে। কোটি মানুষ ঢাকা অভিমুখে রওনা দিছে, আগের দিন লিখছি, পরের দিন সকাল পর্যন্ত কোনো মানুষ নাই। যখন 9টার সময় এই ব্রেকের ঘটনা ঘটলো, যখন বিবিসি লিখলো, বিজনেস স্ট্যান্ডার্ড লিখলো, আমরা এটা বললাম যে এটা ছড়িয়ে দেন আপনার আত্মীয় স্বজনের, যেভাবেই হোক, যেন আরো মানুষ নামতে পারে। এরপর তো যখন স্ক্রলে দেখলাম যে সেনাবাহিনী প্রধান ভাষণ দিবেন, তখন তো বুঝে গেছি যে একটা দেশে সরকার, রাষ্ট্রপতি থাকতে সেনাপ্রধান যখন ভাষণ দেয় তার মানে দেশ গন। আপনি তখন আপনারা যেটা সকালবেলা দেখেছেন যে চতুর্দিকে মানে ব্যারিকেড দেওয়া, ঢুকতে দেওয়া হয়নি, আগের থেকেই এটা মানে ডিসাইডেড ছিল। আপনার মানে আমি বলবো যে পুলিশের গোয়েন্দা সংস্থার অফিসারও আমার বাসায় তখন চলে এসছেন, তার আগে আমার বাসায় আশ্রয় নিয়েছেন, থেকেছেন। আমরা তার কাছে, সেও আমার বাসায় রাত্রেবেলা আসতেন। এসবির অফিসার, এসবির সিনিয়র একজন অফিসার, আরও অন্যান্য অনেক জায়গার কিছু অফিসার আসতেন। তো আমরা জানতাম যে সে চলে যাবে, মানে একটা পর্যায়ে আসছে। 4 তারিখ রাত্রেও ওইরকম আমার বাসায় বসে আলাপ হচ্ছে আমার ড্রয়িং রুমের মধ্যে। সেটা সকালবেলা করা হয়েছিল কি, যে শেখ হাসিনা যে চলে যাবেন, এই তাকে সিকিউরিটিটা দিতে হবে। মানে কেউ তো আর চাচ্ছিল না যে তারে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলবে, পাবলিক পেলে তাকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলতো, রক্তপাত হতো অনেক। এটাকে অ্যাভয়েড করতে চাচ্ছিল সবাই, যারাই ওর ভিতরে ছিল বা আপনার এই জিনিসটা জানতো বা এইগুলো করতে চাচ্ছিল না। এই কারণেই তখন পর্যন্ত এই একটা জিনিস ছিল যে মানুষ যাতে ওদিকে যেতে না পারে। যখন তার যাওয়াটা নিশ্চিত হয়ে গেছে যে ঠিক আছে, সে যেতে রাজি হয়েছে, সে চলে যাবে, তার ওইটুক মানে উড়াল দিয়েছে, তখন ছেড়ে দিয়েছে সব।
আপনি যদি খেয়াল থাকে। জি তখনই এটা তখন টিভিতে যখন আসলো, এই যে আর ওনারা তো বাইরে থেকে জিনিসগুলোকে যেভাবে উদ্দীপনা ছড়িয়েছেন বাংলাদেশের মানুষের জন্য, এখন তো অনেকেই এক একজন এক এক পথে গিয়েছেন বা অনেকে অনেকের সাথে রেষারেষি তৈরি হয়েছে, অনেকেই এনাদের কোনো অবদানকে স্বীকার করতে চান না। কিন্তু তখন বাংলাদেশের মিডিয়া ধরেন সঙ্গত কারণেই আমি বলবো, আমি নিজেও একজন সাংবাদিক, যে বাংলাদেশে থেকে সাংবাদিকতা করাটা অনেক ডিফিকাল্ট ছিল, করতে পারেননি। কিন্তু ওনারা যেই কাজগুলো করেছেন, ওনাদেরও তো আত্মীয় স্বজন বাংলাদেশে ছিল, তাদের জীবনের উপরে রিস্ক নিয়েও কিন্তু ওনারা এই জিনিসগুলোকে, উদ্দীপনামূলক জিনিসগুলোকে বাইরে ছড়িয়েছেন। জি হ্যাঁ, এটাও খেয়াল রাখা দরকার। জি শাহেদ আলম, আমরা একটু বেসিক জায়গায় যাই। আমরা ধরেন জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর আমরা অতিক্রম করছি, অর্থাৎ আওয়ামী লীগ 16 বছরে যে অপরাধ করেছে এবং 36 জুলাই যে অপরাধ করেছে, এই অপরাধের মাত্রা পরিমাণটা কি, সেই অনুযায়ী আওয়ামী লীগের যে বিচার হওয়ার কথা, তাদের নেতাদের বিচার হওয়ার কথা, সেটি কতদূর এগুলো, কি বলবেন? দেখুন, এইটি বিচার কর্মকাণ্ডকে আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি যে জামায়াত শিবির এবং যুদ্ধাপরাধীদের বিচারের নামে যেই প্রসেসটা চলেছে, সেটি অনেকখানি বিচারিক হত্যাকাণ্ডের মতো একটা প্রসেস। এমনকি সেনাশাসিত ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে দায়েরকৃত যেই মামলা ছিল শেখ হাসিনার নামে 15টা, সেগুলো তারা উইথড্র করলো। কিন্তু একই সময়ে বেগম জিয়ার নামে যে মামলা ছিল, সেই মামলায় তাকে জেলে পচিয়ে এবং তার এই ধুকে ধুকে মৃত্যুর দিকে তৈরি করেছে শেখ হাসিনা। কিন্তু বিচারটা শেখ হাসিনার যে অপরাধ, সেই অপরাধের বিচার তারই গঠিত আইসিটির ট্রাইব্যুনাল এখনো হচ্ছে কিংবা হয়েছে, সম্পাদিত হয়েছে। সেখানে আপনি দেখেন অকাট্য প্রমাণগুলো দেখেন। একটা হলো বিবিসির ফরেনসিক বিশ্লেষণ, যে হত্যাকাণ্ডের সরাসরি নির্দেশ। দেখুন, একজন রাষ্ট্রপ্রধান হিসেবে হত্যাকাণ্ড, গণহত্যাকে সরাসরি অভিযুক্ত করার এভিডেন্স একটা মারাত্মক সেন্সিটিভ বিষয়। এখন রাষ্ট্রপ্রধান তো বলতেই পারেন যে না, আমি আমার রাষ্ট্রের জানমাল নিরাপত্তার স্বার্থে পুলিশকে বলেছি তোমরা ব্যবস্থা নাও, কিন্তু আমি এই হত্যাকাণ্ডে জড়িত না। পুলিশের অতি উৎসাহে এটা হয়েছে। কিন্তু বিবিসির ওই ফরেনসিক কথোপকথনে উনি স্পষ্ট বলছেন যে এখন লেথান উইপেন ব্যবহার করতে হবে, আমি হেলিকপ্টার থেকে গুলি করতে হবে। দিস ইজ ডকুমেন্ট। এর বাইরে জাতিসংঘের যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট, সেখানে নানান দিকের সাথে কথাবার্তা বলে তারা অফিসিয়ালি এইটা সাবমিট করেছে যে শি ইজ দ্য প্ল্যানার, মাস্টার মাইন্ড। এর বাইরে তো ওই যে আয়নাঘর, টর্চার সেল, টিএফআই সেল, এগুলোর তো প্রমাণ আছে। সব হিসেব করে তার যে বিচারিক তার যে রায় হয়েছে, ফাঁসির আদেশ হয়েছে, এখন এইটা তো আপনি এটা নিয়ে ইন্টারন্যাশনাল কোনো সংস্থাই তো প্রশ্ন তুলছে না যে বিচার ঠিক হয় নাই, তাই না? এবং এটা একদম ক্যামেরা, এমন না যে ওই লুকোচুরির মাধ্যমে কিছু হয়েছে, ওপেন ক্যামেরা ট্রায়াল হয়েছে। সেখানে সে অ্যাপিল পর্যন্ত করে নাই। এখন এসে কয়েকদিন আগে তারা জাতিসংঘে করছে, অ্যাপিল করার চেষ্টা করছে এবং আমরা শুনতেছি যে সে আসবে দেশে। এখন আমি তো দেখি যে শেখ হাসিনা যদি আসে, এবং যেটা বাংলাদেশের সব মানুষই চায়, সেটা আসলে এখন শেখ হাসিনা তো আসলে পুশ ইন হইতে পারবে না। এমন না যে ভারতীয় বাহিনী সীমান্ত দিয়ে পাঠায় দিল। ইট হ্যাজ টু বি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিল। তো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যখন ডিল হবে, ভারতের ফরেন মিনিস্ট্রি বাংলাদেশের ফরেন মিনিস্ট্রিতে বলবে যে তোমাদের একজন বন্দী আমার এখানে আছে, এইটাকে বন্দি বিনিময় চুক্তির অনুসারে তোমরা নেওয়ার ব্যবস্থা করো। তো বাংলাদেশ তখন তার পাসপোর্ট ইস্যু করবে কিংবা ট্রাভেল ইস্যু করবে। হ্যাঁ, সেইটা যখন আসবে, উনি বিমানবন্দরে নামার সাথে সাথেই হচ্ছে উনি কন্ডেম সেলে চলে যাবেন, ফাঁসির কন্ডেম সেলে চলে যাবেন। এরপরে দেখা যাবে যে না, ওই কন্ডেম সেল থেকে গভর্নমেন্টের আর কোনো আইনি প্রক্রিয়া রিওপেন করার সুযোগ আছে কিনা আমার জানা নাই। সেই ক্ষেত্রে শেখ হাসিনার ভরসা একটা, যে দেশে আসলে কোটি কোটি মানুষ, 5 আগস্ট যত মানুষ রাস্তায় নেমেছে, হয়তো অত পরিমাণ মানুষ তার পক্ষে রাস্তায় নেমে আর একটা পাল্টা অভ্যুত্থান ঘটাবে, উইচ ইজ দূর কি বাত, লাইক এ নাম আই ড্রিম। আর সেটা যদি না হয়, আমি দেখি যে উইদিন আসার 5 to 7 days, এমনকি 2 সপ্তাহের মধ্যে তার ফাঁসি কার্যকর হয়ে গিয়েছে। এর বাইরে আমি কোনো রাস্তা দেখি না। মানে তার যে বাংলাদেশে প্রত্যাপন আশা, এবং আমাদের পলিটিক্যাল সায়েন্স ইজ নট অ্যাবাউট ফ্রম অ্যাক্টিভিজম আর দলীয় দৃষ্টিকোণ থেকে আমি বলছি। আমাদের পলিটিক্যাল সায়েন্সের যতটুকু জ্ঞান, আমার পড়াশোনা, জানাশোনা, অ্যাক্টিভিজমের যে এক্সপিরিয়েন্স দীর্ঘ 2 দশকের মতো, আমার মনে হয় শেখ হাসিনার জন্য একটা মানুষও রাস্তায় নামবে না এখন। সো ইফ শি কাম নাও, যেটা বাংলাদেশের অধিকাংশ মানুষ চায়, তাহলে
সে হয়তো তার ওই ফাঁসির মঞ্চে তার জীবন যাবে, কিন্তু হয়তো এর মধ্য দিয়ে সে চাইবে যে আমার জীবন গেলেও 20 বছর 25 বছর পরে যেন মানুষ মনে করে যে না, কি একটা দিন ছিল, শেখ হাসিনার ফাঁসি হয়ে গেছে। ওই লেগেসিটা সে হয়তো তৈরি করতে যদি চায়, তাহলে সে ফর্মালি অ্যাপেল করবে গভর্নমেন্টের কাছে যে আই ওয়ান্ট টু কাম ব্যাক, তোমরা প্রসেস 5 শুরু করো। তারিখে সে একটা প্রেস কনফারেন্স ডেকেছে দিল্লিতে, এইটাকে কিভাবে দেখছেন? এটা কি বাংলাদেশের উপরে কোনো প্রেসার তৈরি করা ভারতের, অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানকে কোনোভাবেই তারা তাদের গ্রিপে নিতে পারছে না? এইটা আমি আপনার সাথে কিছুটা একমত এই কারণে গত 2.5 বছরে শেখ হাসিনার টিকিটও আমরা দেখতে পারিনি। এমনকি যারা আছে তার ছেলে মেয়ে তার কাছে গেছে বলেও সংবাদ আমার কাছে নাই। সো এক প্রকার গৃহবন্দী জীবন। এবং যখন তারেক রহমানকে বারবার বলা, তারা রিকোয়েস্ট করছে, কারণ তারেক রহমানকে ভারতের নেওয়াটা মোদির যতটা প্রয়োজন তারেক রহমানের অতটা প্রয়োজন নাই। আমাদের দরকার নাই ভারতের সাথে ওকে তোমরা ব্যবসা বাণিজ্য করবে, বাংলাদেশে করো, কিন্তু এই দেশের পলিটিক্যাল প্রসেসে তোমরা নাক গলাও, এটা তো আমরা উই ডোন্ট লাইক ইট। এবং তোমরা এখানকার একজন কনভিক্টেড আসামিকে ওখানে বসে আলোচনা করার সুযোগ দিচ্ছ, রাষ্ট্র পরিচালনা করার সুযোগ, মানে দল পরিচালনা করার সুযোগ দিচ্ছ। দিস ইজ নট আর নর্মাল ফ্রেন্ডশিপ উইথ এনি কান্ট্রি। সো ইউ আর ভায়োলেটিং দ্য কান্ট্রিজ কি বলে রিলেশনশিপ ভ্যালুস। এই ভ্যালুসটা শুধু তো দুই দেশের বন্ধুত্বের ভ্যালুস না, এখানে বিলিয়নস অফ ডলারের বিজনেস আছে, ভারতীয়দের বিজনেস আছে, এস্টাবলিশমেন্ট আছে। আমরা থেকে বলে ওদের কাছ থেকে ইম্পোর্ট করি, আর ওরা তো সব এক্সপোর্ট করে, সো দায় ওদের। আমরা তো আমাদের এখানকার লোক ওখানে যে চিকিৎসা নাই, হোটেল মোটেল আমরা না গেলে বন্ধ থাকে। সো আপনি দেখেন যে ওদের যখন ভিসা ওপেন হলো, ওরা মিষ্টি বিতরণ করছে যে আমাদের এখন ব্যবসা বাণিজ্য হবে। আমরা কিছু পেঁয়াজ টেয়াজ আমদানি করি, এটা সেটা। আমরা গরু আমদানি করি না ভারত থেকে এখন। সো পেঁয়াজ, চাল টাল এগুলো মায়ানমার এবং অন্যান্য দিক থেকে উই হ্যাভ ওপেন্ড আওয়ার ডোরস। আমরা গম আমদানি করছি আর্জেন্টিনা, ব্রাজিল থেকে। সো ভারতের অনেক দরকার তারেক রহমানকে ওখানে নেওয়া। এখন বাংলাদেশে যে একেবারেই দরকার নেই তা আমি বলছি না, অবশ্যই দরকার আছে, কিন্তু অতটা না যতটা ভারতের দরকার। জি। সো তারেক রহমানকে আমার মনে হয়, কিংবা এই গভর্নমেন্টকে তারা খুব একটা বেন্ড ডাউন করতে পারছে না বলেই এখন শেখ হাসিনাকে দিয়ে একটা প্রেশার দেওয়ার চেষ্টা করছে। এবং আমার মনে হয় যে উই শুডন্ট থিঙ্ক ইট ইজ অ্যাজ এ প্রেশার। ওকে, থ্যাংক ইউ। আবু রুস্ত, এই যে আমাদের যে গণবিপ্লব হয়ে গেল, গণবিপ্লবের 2 বছর আমরা পার করছি, এইখান থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিতরে যারা গণবিপ্লবের অংশীদার, নতুন বাংলাদেশের যারা রাজনীতির পরিচালনা করছেন, তাদের ভিতরে কোনো ইস্যুতে আমরা মতৈক্য দেখছি। এই ক্ষেত্রে ফেসিবাদকে একটু জায়গা করে দেওয়ার পদধ্বনি আপনি দেখতে পাচ্ছেন কিনা, কি বলবেন? এটা অবশ্যই আমি আপনি যেভাবে বলছেন কিছুটা হলেও আমি মানি। আপনার 2 বছর হয়ে গেল, একটা এত বড় গণ অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে, এতগুলো মানুষ জীবন দিয়েছে। সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে বাংলাদেশ তৈরি হয়েছিল কেন? গণতন্ত্রের জন্য, শুধু গণতন্ত্রের জন্য। তা নাহলে পাকিস্তানের সাথে আমাদের অসুবিধা কী ছিল? ওরাও মুসলমান ছিল, আমরাও মুসলমান ছিলাম, একই ধর্মের ছিলাম। আমরা একটা রক্তক্ষয়ী যুদ্ধ করেছি গণতন্ত্র পাওয়ার জন্য। এখন বাংলাদেশের মানুষ কিন্তু আপনি দেখেন ইতিহাসে বারবার গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, গণতন্ত্রটা তারা চায়। এখন এক একজন হয়তো একটু এদিক ওদিক তাদের মত পার্থক্য থাকতে পারে। কেউ ইসলামী শাসন ব্যবস্থা চায়, কেউ লিবারাল ডেমোক্রেসি চায়, কেউ শরিয়া আইন চায়, এরকম বিভিন্ন ধরনের মত পার্থক্য আছে। কিন্তু আপনি যদি গণতন্ত্রটাকে চলতে দিতেন, এই যে আমি আবারও বলি, শেখ হাসিনা যদি জেদ না করে এবং ভারত যদি এরকমভাবে তার উপরে চেপে না বসে, বাংলাদেশে যদি শুধু নির্বাচন প্রক্রিয়াটা যদি ঠিকমতো চলতে দিত, মিডিয়াগুলোকে একটুখানি ঠিকমতো স্বাধীনভাবে চলতে দিত, যে আমরা যদি একটু মত প্রকাশ করতে পারতাম, আপনি বিশ্বাস করেন বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটতো না। বাংলাদেশের সামাজিক জুটবদ্ধতাটা ঠিক থাকতো। এই যে অনেকে এখন বলবে আমরা কি আওয়ামী লীগের এত মানে যারা পরিবার পরিজনের মধ্যে সদস্য আছেন বা যারা এই রাজনীতির সাথে জড়িত, তাদেরকে আমরা একদম উপেক্ষা করে বাংলাদেশের রাজনীতি এগিয়ে নিতে পারবো বা বাংলাদেশকে এগিয়ে নিতে পারবো? এই প্রশ্নটাও এখন আসতো না। হ্যাঁ, এই প্রশ্নটা তারাই সৃষ্টি করেছে, অন্য কেউ কিন্তু সৃষ্টি করেনি। এই প্রশ্নটা বিএনপি কখনো সৃষ্টি করেনি, এই প্রশ্নটা অন্য রাজনৈতিক দলও সৃষ্টি করেনি। প্রশ্নটা তাদের তৈরি, শুধু দায়টা তাদের। এখন বাংলাদেশে এই 2 বছরের মধ্যে কি পেল? আপনি বলবেন যে হ্যাঁ, 2 বছরের মধ্যে আমরা অনেক আপস অ্যান্ড ডাউন দেখেছি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা একটি মাথা গরম করা গোষ্ঠীকে আমরা দেখেছি যে নির্বাচনটাকে কিভাবে পিছানো যায়, বারবার তারা চেষ্টা করেছে।
তাদের একটা ইউটোপিয়ান ধারণা এক ধরনের আমরা দেখেছি যে তারা কি অন্য ধরনের একটা শাসন ব্যবস্থা কায়েম করবে, এ ধরনের, যেটা গণতন্ত্রের সাথে যায় না। এই যে বাচ্চাগুলো বা এই যে মানুষগুলো প্রাণ দিল, এটা কিন্তু গণতন্ত্রের জন্য। তারা বেরিয়ে আসতে চেয়েছে যে আমরা যাতে ভোট দিতে পারি, আমরা যাতে কথা বলতে পারি। হ্যাঁ, মূল্য বৃদ্ধি হবে, ইলেকট্রিসিটির কম বেশি হবে, এটা নিয়ে আমরা চিৎকার চেঁচামেচি করবো, একজন আরেকজনের সমালোচনা করব, এই টকশোতে এসে চিল্লাচিল্লি করবো আরেকজন আরেকজনের সাথে, এগুলো থাকবেই, আপনার রেশারেশি থাকবেই। ধরেন এমনকি কিছুটা গালাগালিও রাজনীতির মধ্যে থাকে, এগুলো থাকে। এগুলো নিয়ে ধরেন এই যে শাহেদ ভাই কথা বলছেন না, আমিও কথা বলছি, হ্যাঁ, এগুলো থাকবে। এগুলো তো গণতন্ত্রের মধ্যে আস্তে আস্তে ঠিক হবে। আপনি তো আমাকে গণতান্ত্রিক ব্যবস্থাটা চলতে দেননি, এখন 2 বছরের মধ্যে এগুলাকে ব্যাহত করার চেষ্টা করা হয়েছে। তা আলহামদুলিল্লাহ যে আমরা সেখান থেকে একটা নির্বাচনের মাধ্যমে বেরিয়ে এসেছি। আপনি যদি বলেন যে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, ওয়েল গুড। জামাত ইসলাম কি কম আসন পেয়েছে তাদের ইতিহাসে এই উপমহাদেশে? আমি আবারও বলি, পাকিস্তান সবচেয়ে বেশি গেইন করেছে তার জামাত। পাকিস্তানে তারা একটা আসন নাই তাদের, হ্যাঁ, সেখানে বাংলাদেশে কয়টা পেয়েছে? 69 না কি এরকম আসন, 68টা আসন পেয়েছে। তো তাদেরও আলহামদুলিল্লাহ বলা দরকার, তাদেরও খুশি থাকা দরকার। এখন ধরেন আমরা যেটা প্রত্যাশা করতে পারতাম যে আরো কিছু বেটার জিনিস আমরা পারতাম, সেটা হচ্ছে কি যে আপনি বিরোধী দল বা জামাত ইসলাম, এনসিপির উচিত ছিল, আমি যেটা ব্যক্তিগতভাবে ফিল করি, যে বিএনপি, যেমন আমি বলি, কালকেও আমি একটা টিভি চ্যানেলে বলেছি, উদারনৈতিক অদক্ষতা বিএনপির। এই উদারনৈতিক অদক্ষতাগুলো তারা পয়েন্ট বাই পয়েন্ট তুলে ধরতে পারতো, যে কোনটা প্রায়োরিটাইজ করা দরকার আগে, সেটা না করে গঠনমূলক সমালোচনা। হ্যাঁ, যেটা আপনার গঠনমূলক কি, আপনি চামড়া ছিলে ফেলেন, আপনি যে তুমি এই কাজটা ঠিক করছো না, এটার জন্য বিএনপি বরং লাভ হতো। কিন্তু সেটা না করে তারা করছে কি, তারা বিএনপিকে বলছে ফ্যাসিস্ট। ভাই, আমি এটা মানতে রাজি না। ঠিক আছে, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনারা দেখছিলাম সংলাপ প্রতিদিন, আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।